আসসালামু আলাইকুম এভরিওয়ান। স্বাগত জানাচ্ছি জাহান স্পেশাল রান্নাঘরে আরো একটি নতুন ভিডিও দেখার জন্য। আজকের ভিডিওতে থাকবে রমজানের প্রস্তুতি। রমজান মাস হচ্ছে ইবাদতের মাস। এই মাসে সবগুলো কাজ আগে থেকে যদি গোছানো থাকে তাহলে পুরোটা রমজান ইবাদত করেই কাটানো যাবে। সেই নিয়ে আমার থাকবে 9টি টিপস। এই 9টি টিপস যদি আপনারা ফলো করেন তাহলে কিন্তু এই রমজানে পুরো মাসে আপনারা ইবাদত করে কাটাতে পারবেন। এবং এই টিপসগুলো ফলো করলে মাত্র 30 থেকে 40 মিনিটের ভিতরেই যে কোনো ইফতার আইটেম তৈরি করে ফেলতে পারবেন। তো আশা করছি আমার এই টিপসগুলো আপনাদের অনেক অনেক কাজে দিবে। টিপস নাম্বার 1। তো প্রথমে আমি এখানে 1 কেজি বেসন নিয়ে নিয়েছি। সেগুলাকে আমি ভালো করে চেলে নিব। বেসনগুলো চেলে নিলে এর থেকে যতগুলো ময়লা আছে সেগুলো বের হয়ে যায়, আবার দলা দলা যে থাকে সেগুলোও কিন্তু একদম স্মুথ হয়ে যায়। তো এখানে 1 কেজি বেসনের জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়া, আতপ চালের গুঁড়া, আরো দিলাম হাফ কাপ। তো মোট 1.5 কাপ পরিমাণ চালের গুঁড়া আমি এখানে বেসনটার সঙ্গে একসঙ্গে চেলে নিচ্ছি। তারপর এখানে আরো কিছু শুকনো উপকরণ অ্যাড করব, সেটা হচ্ছে হলুদ গুঁড়া। হলুদ গুঁড়ার সাথে এখানে দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া, তারপরে দিয়ে দিব এখানে জিরা গুঁড়া। এগুলা সবগুলো একসাথে ভালো করে যদি মিশিয়ে আমি রেখে দিই তাহলে কিন্তু পুরো রমজান আর প্রতিদিন বেসনটা তৈরি করার ঝামেলাটা পোহাতে হবে না। একদিনে সবগুলো রেডি করে রেখে দিলে শুধু নামাবো আর একটু আদা রসুন দিয়ে আর লবণ দিয়ে কিন্তু পানি দিয়ে গুলে ফেলতে পারবো। আর বাড়তি কোনো ঝামেলা আলাদা আলাদা মশলা কোটা থেকে খোলা দেওয়া সেই ঝামেলাটা আর পোহাতে হবে না। তো চাইলে কিন্তু এই টিপসটা ফলো করতে পারেন, অনেক অনেক কাজে দিবে। এবার এই বেসনগুলোকে আমি বড় একটা বয়ামে রেখে ঢাকনা লাগিয়ে রেখে দিচ্ছি। এবার টিপস নাম্বার 2। টিপস নাম্বার 2-তে থাকছে শুকনো মরিচ। শুকনো মরিচগুলোকে ভালো করে টেনে নিব। এখানে একদম লো হিটে আগুন দিয়েছি আর ভালো করে এগুলোকে উল্টে পাল্টে দিচ্ছি, বারবার দিয়ে একদম সুন্দর করে টেলে নিচ্ছি। যতটা মচমচ হবে ততটাই কিন্তু শুকনো মরিচগুলো ভাঙতে সুবিধা হবে। সেজন্য চেষ্টা করবেন একদম লো হিটে শুকনো মরিচগুলোকে ভেজে নিতে। আস্তে আস্তে এপিট ওপিট করে ভেজে নিতে হবে। ভেজে নিয়ে আমি এখানে শুকনো মরিচের ডাঁটাগুলো ফেলে দিচ্ছি। একটা একটা করে সবগুলো শুকনো মরিচের ডাঁটা এখানে ফেলে দিব। আগে থেকে ফালানো যেত, তবে পরে ফেললে কিন্তু শুকনো মরিচটা খুব মচমচে থাকে আর ডাঁটাটা ফেলতে খুব সুবিধা হয়। সেজন্য আমি শুকনো মরিচটা ভাজার পর ডাঁটাটা ফেলেছি। আপনারা চাইলে কিন্তু এর আগেও কিন্তু ফেলে দিতে পারেন। তো আমি শুকনো মরিচগুলোকে একটা পলিথিনের ভিতরে নিব। তো আপনারা চাইলে কিন্তু পলিথিন অথবা চাইলে যে কোনো চকলেটের প্যাকেট অথবা যে কোনো নুডলসের প্যাকেট অথবা আটার প্যাকেট সেগুলো প্যাকেটে ঢুকাতে পারেন। ওইগুলা প্যাকেটগুলো কিন্তু একদম পুরো থাকে। তো আমার কাছে ওই ধরনের প্যাকেটগুলো ছিল না, সেজন্য আমি একটা পলিথিনই নিয়ে নিলাম। পলিথিনে নিয়ে হাত দিয়ে দেখেন এভাবে করলে কিন্তু সবগুলো শুকনো মরিচ ভেঙে একদম গুঁড়া হয়ে যাচ্ছে। এইভাবে গুঁড়ো করে রাখলে কিন্তু হাত আর জ্বলার কোনো সম্ভাবনা নেই। তাছাড়া প্রতিদিন শুকনো মরিচ ভাজো, তারপরে গুঁড়া করো, তারপরে আলুর চোপে দাও, এটা কিন্তু অনেক ঝামেলা হয়ে যায়। এটাও কিন্তু দারুণ একটা টিপস। টিপস নাম্বার 3। টিপস নাম্বার 3-তে থাকছে আমি দেখেন এখানে 3 পার্টের একটি বাটি নিয়েছি। সেই বাটির মধ্যে এক পাশে লবণ, এক পাশে হলুদ, এক পাশে মরিচ রেখেছি। আপনারা চাইলে কিন্তু এই টিপসটি ফলো করতে পারেন। চাইলে আরো পার্ট জাতীয় কোনো বক্সে রাখতে পারেন, যেগুলোতে 4-5টা করে পার্ট থাকে। সেগুলোতে কিন্তু আপনারা আরো অন্য ধরনের মশলা সহ রাখতে পারেন। তবে হলুদ, মরিচ, লবণ যেহেতু সবচেয়ে বেশি কমন, সেগুলো আলাদা আলাদা বক্সে রাখলে সেগুলো বারবার খোলা, তারপরে দেওয়া, লাগানো, জায়গা মতো রাখা, সেটা কিন্তু রমজানে অনেক ঝামেলা হয়ে যায়। যেহেতু ইবাদতেরও একটি ব্যাপার স্যাপার আছে, সেহেতু এরকম একটা বক্স হলে কিন্তু দারুণ হয়। তো এখানে আমার টিপস নাম্বার 4। টিপস নাম্বার 4-এ থাকছে পেঁয়াজ। পেঁয়াজগুলোকে দেখেন আমি ভালো করে খোসা ছাড়িয়ে একদম এরকম ছোট ছোট টুকরা করে নিয়েছি। আর আমার কাছে ছিল পেঁয়াজ কুচি করার এরকম একটা যন্ত্র। সেটা কিন্তু পেঁয়াজগুলো কুচি করার জন্য দারুণ কাজে আসে। এটা কিন্তু 99-এর দোকানে অথবা বাজারে খুঁজলে পেয়ে যাবেন এরকম। তো আমি সালাদ কাটারের সঙ্গে এটা পেয়েছিলাম। এটা কিন্তু আমার অনেক কাজে দেয়। বেশিরভাগ আমি রমজানই ব্যবহার করি। এভাবে করে পেঁয়াজ অনেকগুলো একসাথে কুচি করে ফ্রিজে রেখে দিলে কিন্তু সারা মাস জুড়ে খাওয়া যায়। আর প্রতিদিন পেঁয়াজ কুচি করার কোনো ঝামেলা থাকে না। পেঁয়াজটা আলাদা কুচি করতে গেলে কিন্তু এখানে টাইমও লাগে অনেক। সেজন্য আমি যেটা করি, প্রতি রমজানে এভাবে করে পেঁয়াজ আগে থেকে কুচি করে বক্সে ভরে রেখে দিই। তাতে আমার অনেক সুবিধা হয়, প্রতিদিন আর পেঁয়াজ কুচি করতে হয় না। আমি এগুলোকে ডিপ ফ্রিজে রাখবো পেঁয়াজ কুচিটাকে। তো আমি এখানে আরো কিছু পেঁয়াজ টুকরো টুকরো কেটে নিয়েছি এবং
এটাকে ব্লেন্ডার করে নিব। ব্লেন্ডার করে নিলে কিন্তু দেখা যায় যে যখন দেখা যায় বেগুনি বানাবো বা আলুর চপের বেসনটার মধ্যে একটু পেঁয়াজ বাটা দিতে হয়, তো আগে থেকে যদি সেটা আমরা করে রাখি সেক্ষেত্রে কিন্তু আমাদের অনেক কাজে আসবে। টিপস নাম্বার 5 থাকছে কাঁচামরিচ। কাঁচামরিচগুলোকে আমি ভালো করে ডাঁটাগুলো ছাড়িয়ে নিয়েছি। আর কাঁচামরিচগুলো যেহেতু শুকনা সেজন্য পানি মোছার প্রয়োজন মনে করছি না। এই কাঁচামরিচগুলো একদমই শুকনা। তো কাঁচামরিচগুলো রাখার জন্য আমি নিচে দেখেন একটা পলিথিন দিয়েছি। পলিথিনের নিচে টিস্যু দিচ্ছি যাতে কাঁচামরিচগুলো একদম শুষ্ক থাকে, ভেজা ভেজা না হয়। ফ্রিজে রাখলে ভেজা ভেজা ভাবটার জন্য কাঁচামরিচে না ধরে। এভাবে করে রাখলে কিন্তু কাঁচামরিচগুলা 1 মাসের মতো ভালো থাকে, একদম নষ্টই হবে না। উপরে নিচে টিস্যু দিয়ে রাখবেন। আপনারা চাইলে কিন্তু এখানে খাতার কাগজে ব্যবহার করতে পারেন। তো আমি যে আরো অন্য কাঁচামরিচ আছে যেগুলো আমি তাড়াতাড়ি খেয়ে ফেলবো, সেগুলোকে আমি জাস্ট মুছে একটু রেখে দিচ্ছি। এগুলোর মধ্যে আর দিচ্ছি না, এগুলো এমনিতে 15 দিনের মতো ভালো থাকবে। তো আমার এখানে টিপস নাম্বার 6 থাকছে, দেখেন আমি একটা 2 লিটারের পানির বোতল নিয়েছি। পানির বোতলটা আমি এইভাবে করে সাইডটা কেটে নিয়েছি। এই যে দেখেন এইভাবে গোল করে রাউন্ড শেপ করে কেটে নিয়েছি। আর এইভাবে এখান থেকে কিন্তু আমি আলাদা করি নাই, এক পাশে কিন্তু আমি খোলা রেখেছি, রেখে এটাকে জাস্ট একটু বাঁকা করে নিয়েছি। আর এই যে দেখেন ছিদ্র, এখানে একটা ছিদ্র করে নিয়েছি। জাস্ট এই ছিদ্রটা করার কারণে কিন্তু আমি যে কোনো জায়গায় আটকে রাখতে পারি অথবা বেঁধে রাখতে পারি। আর দেখেন রমজানে কিন্তু অনেক পলিথিন হয়ে যায় আমাদের এটা সেটা টুকিটাকি আনলে। তো একটা পলিথিনের ভিতরে যদি আমরা অনেকগুলো পলিথিন ঢুকাই দেখা যায় যে একটা বস্তার মতো হয়ে যায়, অনেক বড়, সেটা অনেক ঝামেলা মনে হয়। তো আপনারা চাইলে কিন্তু এমন একটা বোতল নিতে পারেন যেটা পিছন দিয়ে কেটে আবার ঢুকালে দেখেন কত সুন্দর করে বের হয়ে যাচ্ছে। বা এদিক দিয়ে বের হতে কষ্ট হলে কিন্তু আপনারা উপর সাইডটা দিয়েও বের করতে পারেন। তো চাইলে কিন্তু এই টিপসটা ফলো করতে পারেন। এই টিপসটা কিন্তু দৈনন্দিন জীবনে অনেক কাজে দেয় এবং কাগজগুলো কত সুন্দর করে গুছিয়ে থাকে, রান্নাঘরটাও খুব গুছানো থাকে। টিপস নাম্বার 7 টিপস নাম্বার 7 দেখেন আদাগুলোকে ব্লেন্ড করে আমি আইস বক্সে রেখেছি আর এই বক্সটার মধ্যে রেখেছি। এভাবে করে রাখলে কিন্তু যে কোনো কিছুতে যখন প্রয়োজন তখনই একটু একটু করে নিয়ে দেওয়া যায়। আর একসাথে সবগুলো রাখলে কিন্তু বারবারে নরম হওয়া তারপরে দেওয়া অনেক ঝামেলা মনে হয়। এটাও কিন্তু ফলো করতে পারেন, এটাও কিন্তু একটা দারুণ টিপস, এটা রমজানে অনেক কাজে দিবে। টিপস নাম্বার 8 এখানে আমি 1 কেজি খেসারির ডাল নিয়েছি এবং এগুলাকে আগে থেকে ভালো করে বেছে ময়লাগুলো পরিষ্কার করে নিয়েছি। আর এখানে ভালো করে 6 ঘন্টার মতো ভিজিয়ে রেখে তারপরে দেখেন এরকম একটু বড় বড় সাইজ হয়ে গেছে। এখন আমি এগুলাকে ব্লেন্ডার করব। প্রথমে যখন ব্লেন্ডার করব তখনও কিন্তু একবারে মিহি করে ব্লেন্ডার করে ফেলবো। আর ব্লেন্ডার করার সময় প্রতিবার এখানে আমি হাফ কাপ মতো পানি দিয়েছি। যারা যারা আমার এই ভিডিওটা এই পর্যন্ত কন্টিনিউ করছেন তাদেরকে অনুরোধ করবো আমার নতুন এই চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে যাবেন। আমার ভিডিওটি দেখে একটু হলেও যদি উপকৃত হয়ে থাকেন তাহলে একটি লাইক এবং একটি শেয়ার করে দিবেন। আপনার একটি শেয়ারে কিন্তু যে এই ভিডিওটি দেখবে তারও কিন্তু উপকার হবে এবং আগে থেকে সেও যদি এগুলো গুছিয়ে রাখে তাহলে কিন্তু রমজানে একটু বেশি করে ইবাদত করতে পারে, সেই হিসাবে কিন্তু আপনি একটু সওয়াব পাবেন। তো যাই হোক আমি এখানে কিন্তু ব্লেন্ডার করে নিয়েছি প্রথমে, তারপরে আমি আবার দেখেন লাস্টে একটু ছিল সেটাকে আমি একদম অর্ধেক ব্লেন্ডার করেছি, ভালো করে কিন্তু ব্লেন্ড করিনি। তার মানে হবে প্রথমে যেগুলোকে আমি মিহি করে ব্লেন্ড করেছি আর এখন একটু হালকা ব্লেন্ড করেছি সেটা একসাথে মিশালে ব্লেন্ডারটা খুব সুন্দর হবে। পাটায় পিষলে যেরকম হয় সেম সেভাবেই হয়ে যাবে। তো লাস্ট পর্যায়ে আমি যেগুলো অর্ধেক অর্ধেক ব্লেন্ড করেছি সেটাকে আমি ভালো করে এটার সঙ্গে মিশিয়ে নিব। সবটার সঙ্গে মিশিয়ে আমি পলিথিনে ঢুকে ঢুকে রাখছি। যেদিন আমার যতটুকু লাগবে সেই পরিমাণ অনুযায়ী আমি পলিথিনে করে বেঁধে রাখছি। আপনারা চাইলে কিন্তু বক্সে ঢুকিয়েও রাখতে পারেন। তো অর্ধেকটা আমি এভাবে করে রেখেছি আর অর্ধেকটাকে দেখেন লবণ পরিমাণ মতো দিচ্ছি, আর দিচ্ছি হলুদ পরিমাণ মতো, তারপরে দিচ্ছি জিরা গুঁড়া পরিমাণ মতো, দিচ্ছি আদা, তারপরে দিলাম রসুন। এগুলাকে দিয়ে আমি একসাথে ভালো করে মেখে নিব। এতে কি হবে, প্রতিদিন আর এটাকে রেডি করার কোনো ঝামেলা থাকবে না। আমি প্রতিদিন একটা একটা করে পলিথিন নামিয়ে রান্না করে ফেলতে পারবো। এই টিপসটাও কিন্তু ফলো করতে পারেন, এটা কিন্তু রমজানের দারুণ একটি টিপস। টিপস নাম্বার 9 ছোলা বুট নিয়েছি এখানে।
চুলাগুলোকে ভালো করে বেছে পরিষ্কার করে নিচ্ছি। এগুলোর মধ্যে কিন্তু অনেক ময়লা থাকে আর চুলার অনেক খোসা থাকে, ডাটা থাকে। এগুলোকে ভালো করে পরিষ্কার করে নিলে কিন্তু ভালো হয়। সেজন্য আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আবার কিছু দেখা যায় একদম কাঁচা যে চুলাগুলো থাকে সেগুলো কিন্তু কালো কালো হয়ে থাকে। সেগুলো কিন্তু পরিষ্কার করে নিলে ভালো হয়, না হয় কিন্তু রান্না করার সময় এগুলা কামড়ে পড়লে, মুখে পড়লে অনেক বাজে একটা স্বাদ অনুভূতি হয়। সেই কারণে আমি এগুলাকে বেছে ৬-৭ ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি। আর ৬-৭ ঘন্টা পর দেখেন এরকম বড় বড় হয়ে গেছে, ফুলে একদম। তো এগুলাকে আমি এখন সিদ্ধ করে নিব। সিদ্ধ করে নেওয়ার জন্য পাতিলে পানি বসিয়ে দিয়েছি। পানিটা যখন এভাবে ফুটে আসবে তখনই কিন্তু আমি চুলাগুলা দিয়ে দিচ্ছি। তো এখানে আমি চুলার কালারটা সুন্দর আসার জন্য হালকা একটু হলুদ দিয়ে দিলাম আর একটু লবণ দিয়ে দিলাম। হলুদটা দেওয়ার কারণে চুলার কালারটা কিন্তু একদমই নষ্ট হবে না, একদম যেই কালার সেই থাকবে। যখন দেখা যাবে ছোলাটা এরকম চাপ দিলে ভেঙে যাচ্ছে তখন বুঝতে হবে ছোলাটা সিদ্ধ হয়ে গেছে। সাথে আমি আরো কিছু আলু নিয়ে নিলাম, আলুগুলাকেও সিদ্ধ করে নিব। দিয়ে দেবো একটু লবণ, লবণ দিয়ে সিদ্ধ করে নিলে ভালো হবে। সেজন্য আমি লবণ দিয়ে সিদ্ধ করে আলুগুলাকে চোকলাগুলো বেছে নিলাম। এবার কিছু আলু আর কিছু ছোলা দিয়ে প্রতিদিনের পরিমাণ অনুযায়ী এগুলাকে রেখে দিচ্ছি। যেদিন যতটুকু লাগবে সেই পরিমাণে রেখে দিচ্ছি। পরের দিন থেকে এক্সট্রা বাতাসটা বের করে নিচ্ছি। এতে করে ফ্রিজে জায়গা কম লাগবে। আশা করছি এই ৯টি টিপস রমজানে আপনাদের অনেক কাজে আসবে এবং অনেক বেশি ইবাদত করতে সহায়তা করবে। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন এবং আমার নতুন চ্যানেলটার পাশে দাঁড়াবেন। তো আজকে ছোট্ট ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।